হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমি তোমাদের জন্য জিওগ্রাফি থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে যে চ্যাপ্টারটা রয়েছে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরীণ গঠন, এই টপিকটা নিয়ে আজকে ডিসকাস করব। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। প্রতি বছর এই চ্যাপ্টার থেকে কিন্তু একটা কোশ্চেন আসতে দেখা যায়। তো এই চ্যাপ্টার থেকে কোনো বছরই মিস যায় না। তার জন্য কিন্তু আমাদেরকে এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে দেখতে লাগবে। তো প্রথমেই আজকে ক্লাসের মধ্যে ইন্টেরিয়র অফ দ্য আর্থ থেকে কনসেপ্টটা দেখে নেব, তারপর আমরা গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসারগুলি আলোচনা করে নেব। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। আর পরীক্ষাতে যেখান থেকে কোশ্চেনটা আসুক না কেন, তোমরা ভালোভাবে আনসারটা করতে পারবে। তো এখন তাহলে দেরি না করে আজকের ক্লাসটা আমি শুরু করছি। জিওগ্রাফি থেকে ইন্টেরিয়র অফ দ্য আর্থ, পৃথিবীর অভ্যন্তরীণ গঠন। তো প্রথমে আমরা দেখে নেব পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠনটা সেটা কিভাবে হয়েছে, কিভাবে গঠিত হয়েছে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন অনেকটা পেঁয়াজের মতো, বিভিন্ন খোলসাকৃতির স্তরে বিন্যস্ত। যে পৃথিবীর যে অভ্যন্তরীণ স্তরটা, অর্থাৎ পৃথিবীর যে ভিতরের যে স্তরটা রয়েছে, ধরো এই যে এটা হলো পৃথিবী। ওকে, এটা পৃথিবী। এই পৃথিবী যে ভিতরে ভিতরে কি, যে ভিতরে অনেকটাই তার যে গঠনটা, ভিতরের যে গঠনটা মানে পৃথিবীর অভ্যন্তরীণ ভিতরে পার্টটা নিয়েই তো আমরা পড়বো। তো এখানে কি পৃথিবীর যে অভ্যন্তরীণটা মানে ভিতরের গঠনটা রয়েছে সেটা অনেকটাই পেঁয়াজের মতো। কিসের মতো? পেঁয়াজের মতো। পেঁয়াজের মতো বিভিন্ন খোলসাকৃতি, যেরকম পেঁয়াজ দেখেছো, পেঁয়াজে একটা খোলসা ছাড়ালে আরেকটা খোলসা হয়, একটা ছাড়লে আরেকটা হয়। তো এরকম পেঁয়াজের খোলসার মতো বিভিন্ন স্তরে বিন্যস্ত এটা পৃথিবী। এখানে আরেকটা রয়েছে, স্তর রয়েছে, এখানে আরেকটা স্তর রয়েছে। তো এরকম করে কিছু স্তর রয়েছে, এরকম স্তরে বিন্যস্ত রয়েছে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা। আর এই স্তরগুলোকে তাদের বস্তু ধর্ম এবং রাসায়নিক ধর্ম দিয়ে সংজ্ঞায়িত করা যায়। আর এই যে একটা স্তর রয়েছে, এই স্তরগুলোকে যে তাদের যে বস্তু ধর্ম রয়েছে এবং রাসায়নিক ধর্ম রয়েছে সেগুলি দিয়ে সংজ্ঞায়িত করতে পারি, যে কোন স্তরের মধ্যে কোন বস্তুটা রয়েছে, কোন রাসায়নিক ধর্ম রয়েছে, সেগুলি বেসিসে আমরা সংজ্ঞায়িত করতে পারি। পৃথিবীর বাহিরের দিকে রয়েছে সিলিকেট দিয়ে তৈরি কঠিন ভূত্বক বা ক্রাস্ট। যে পৃথিবীর বাইরের দিকে, যে পৃথিবীর বাইরের দিকে কি রয়েছে, যে সিলিকেট দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি? সিলিকেট দিয়ে তৈরি একটা কঠিন কঠিন আবরণ রয়েছে। এটা কি? কঠিন আবরণ। আর সেটাকে বলা হয় ভূত্বক বা ক্রাস্ট, মানে যেখানে আমরা বসবাস করি, যে বাইরের যে স্তরটা রয়েছে সেটাকে কঠিন ভূত্বক বা ক্রাস্ট বলা হয়। তারপর এই স্তরটার পরে যে স্তরটা রয়েছে, তারপর অন্তত আঠালো একটি ভূ আচ্ছাদন বা মেন্টেল, মানে এই যে ভূত্বক রয়েছে তারপরের যে স্তরটা একটু আঠালো টাইপের থাকে, আর ওইটাকে বলা ভূ আচ্ছাদন বা মেন্টেল বলা হয়। একটি বহিস্থ মজ্জা এবং এই কোর, যেটি ম্যান্টেলের চেয়ে তুলনামূলকভাবে কম আঠালো, এবং সবশেষে অন্তস্থ মজ্জা, মানে যখন ভূত্বক শেষ হয় তখন হলো একটু কম আঠালো টাইপের একটা থাকে, তো সেটা হলো ম্যান্টেল। ম্যান্টেলের পরে যে স্তরটা সেটাকে বলা হয় কোর বা কেন্দ্রমণ্ডল বলতে পারি। আর ওইটা মানে ম্যান্টেলের তুলনায় কম আঠালো থাকে। ওকে, মানে কম আঠালো থাকে। আর সব শেষে, একদম সবশেষ শেষে থাকে অন্তস্থ মজ্জা, মানে ইনার কোরটা থাকে। পৃথিবীর অভ্যন্তরীণ গঠন বৈজ্ঞানিকভাবে বোঝার জন্য কোনো স্থানে ভূসংস্থান এবং গভীরতা, বহিস্থ এবং অন্তস্থ শিলাস্তর, আগ্নেয়গিরি এবং অগ্ন্যুৎপাত, মহাকর্ষীয় এবং তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে পরিমাণ, ভূকম্পন তরঙ্গের বিশ্লেষণ ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করা যায়। যে কি হয়, যে পৃথিবীর যে অভ্যন্তরীণ ভিতরে যে গঠনটা রয়েছে সেটা বৈজ্ঞানিকভাবে যদি আমরা বুঝতে যাই, তাহলে যে কোন স্থানে কোন জায়গায় ভূসংস্থান কতটুকু, বা তার গভীরতার কতটুকু, তার বহিস্থ বা অন্তস্থ শিলাস্তরটা কতটুকু, আগ্নেয়গিরি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, অগ্ন্যুৎপাত কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা মহাকাশীয় তড়িৎচুম্বকীয় ক্ষেত্রে যে পরিমাণটা, বা ভূকম্পনের যে তরঙ্গন রয়েছে, যেরকম এল তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ, সেগুলি কিভাবে হয়, কোনটা বেশি স্পিডে যায়, কোনটা স্লো যায়, তার যে ওভারঅল যে বিশ্লেষণটা ইত্যাদি বিষয় পর্যবেক্ষণ করা যায়। যে ইত্যাদি বিষয় আমরা কোথায় থেকে জানতে পারি? সেগুলি আমরা জানতে পারি পৃথিবীর অভ্যন্তরীণ থেকে, পৃথিবীর ভিতর থেকে। কারণ ধরো ভূমিকম্পটা হলো, সেটা সৃষ্টিটা কোথায় হয়? এই যে পৃথিবীর অভ্যন্তরে কিন্তু ভূমিকম্পের সৃষ্টিটা হয়। বা ধরো অগ্নুৎপাত হবে, ধরো ম্যাগমা রয়েছে, কোথায় রয়েছে? এই যে কেন্দ্রমণ্ডলে রয়েছে, গুরুমণ্ডলে রয়েছে, সেখান থেকে বেরিয়ে এগুলি বাইরে যায়। তো এই সবগুলি উৎস কোথায়? পৃথিবীর অভ্যন্তরে। তো আমাদেরকে পৃথিবীর অভ্যন্তরীণটা ভালোভাবে বুঝতে লাগবে। তো খুব সহজভাবে বুঝতে গেলে এখানে কি বলা হয়েছে, পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠনটা রয়েছে সেটা কিসের মতো? সেটা অনেকটাই পেঁয়াজের খোলসার মতন। কারণ
ধরো এইটা হলো পৃথিবী। ওকে, এটা হলো পৃথিবী। এখন এই যে পৃথিবীটা রয়েছে এটা কিসের মতন, অনেকটা পৃথিবীর অভ্যন্তরীণ না, মানে ভিতরেটা অনেক পেঁয়াজের মতো। পেঁয়াজে যেরকম ধরো একটা খোলসা করলে আরেকটা খোলসা, একটা খোলসা করলে আরেকটা খোলসা, তো সেম ওয়েতে পৃথিবীর মধ্যে এরকম স্তর রয়েছে। ধরো এটা এর প্রথমে একটা কি বাইরের স্তরটা রয়েছে, তারপর আরেকটা এরকম স্তর রয়েছে, তারপর আরেকটা এরকম স্তর রয়েছে, এরকম করতে করতে কেন্দ্রের মধ্যে এসেছে। ওকে, কেন্দ্রের মধ্যে। তো পৃথিবীর যে এই যে উপরে উপরে যে স্তরটা রয়েছে এটা হলো কঠিন আবরণটা, সেটাকে ভূত্বক বা ক্রাস্ট বলা হয়। ভূত্বকটা যখন শেষ হয় ভূত্বকের পরে শুরু হয় আরেকটা স্তর, যেটাকে মেন্টেল বলা হয়। কি বলা হয়? মেন্টেল বা গুরুমণ্ডল বলা হয়। এটা একটু আঠালো টাইপের থাকে। তারপর মেন্টেল পরের স্তরটা হলো কেন্দ্রমণ্ডল। তো কেন্দ্রমণ্ডলটা আরেকটু কম আঠালো টাইপের থাকে, আর এটার মধ্যে বাইরের দিকের পার্টটাকে বলা হয় বহিস্থ পার্ট, বহিস্থ মজ্জা, আর ভিতরের দিকের পার্টটাকে বলা হয় অন্তস্থ মজ্জা। মানে এটা একটা হলো যে বহিস্থ কেন্দ্রমণ্ডল, আর একটা হলো অন্তস্থ কেন্দ্রমণ্ডল। এগুলি এক একটা স্তর। আর এই যে এক একটা স্তরগুলি হয়েছে, সেই স্তরের মধ্যে কিছু বস্তু রয়েছে, কিছু উপাদান রয়েছে, তার রাসায়নিক রয়েছে, সেই রাসায়নিক ধর্ম বস্তু ধর্মে তার ভিত্তিতে এগুলিকে সংজ্ঞায়িত করা যায়। ওকে, আর আরেকটা জিনিস মনে রাখবে, এই যে পৃথিবীর যে বাইরের দিকে মানে যেখানে আমরা বসবাস করি, পৃথিবীর বাইরে থেকে যত ভিতর দিকে যাবে তত বেশি তাপমাত্রাটা বাড়তে থাকবে। আর তাপমাত্রা যদি বাড়তে থাকে তাহলে সেখানে গরমটাও বেশি থাকবে, তাহলে ওই জায়গাটা কি থাকবে? লিকুইড টাইপের থাকবে। মানে এখানে কি হবে, প্রথমে যে ভূত্বকটা সেটা হলো যে সলিড, মানে শক্ত আবরণ। তো এটা হলো সলিড। তারপরে ভূত্বকের পরের পার্ট আসবে মেন্টালটা হলো কিছু সলিড কিছু লিকুইড, মানে মিক্সড, মানে এটাকে আমরা বলতে পারি সেমি সলিড, মানে কিছুটা আঠালো টাইপের থাকে। তারপর যখন কেন্দ্রমণ্ডলে আসবো, কেন্দ্রমণ্ডলের পার্টটা হলো অনেকটাই লিকুইড টাইপের, কারণ এখানে গরমটা বেশি, আর গরমটা বেশি হলে তাপমাত্রাটা বেশি পড়বে, তাহলে লিকুইড টাইপের থাকবে, লিকুইড। কিন্তু একদম মিডলে আসতে আসতে একদম কেন্দ্রে আসতে আসতে এখানে চাপ ও তাপ বেশি পড়াতে একদম মানে অন্তস্থ কেন্দ্রমণ্ডলে গিয়ে সেটা আবার সলিডে পরিণত, মানে কঠিন আবরণে পরিণত হয়। ওকে, তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। আর এই যে পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা রয়েছে, এটা থেকে কিন্তু আমরা জানতে পারি যে আগ্নেয়গিরি, অগ্নুৎপাত, ভূমিকম্প এইসব বিষয় কেন হয়ে থাকে, কিভাবে হয়, সেগুলিকে আমরা পর্যবেক্ষণ করতে পারি, যে কোথায় থেকে হয়েছে, তার প্রভাবটা কতটুকু পড়েছে, কোন জায়গাতে এক্সাক্ট বেশি প্রভাব পড়েছে, এই সবগুলি কিন্তু আমরা জানতে পারি পৃথিবীর অভ্যন্তরীণ থেকে। তো এটা গেল পৃথিবীর অভ্যন্তরীণ গঠনটা। ওকে, তো কিভাবে পৃথিবীর অভ্যন্তরীণটা গঠিত হয়। নেক্সট আমরা দেখে নেব পৃথিবীর অভ্যন্তরীণ স্তর। যে পৃথিবীর যে অভ্যন্তরীণ স্তরটা রয়েছে, পৃথিবীর অভ্যন্তরীণ স্তরকে 3 ভাগে ভাগ করা যায়। যে পৃথিবীর অভ্যন্তরীণ স্তরকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। আর সেগুলি কি? প্রথমটা হলো অসমণ্ডল বা ভূত্বক, যেটাকে ক্রাস্ট বলতে পারি। তারপর রয়েছে গুরুমণ্ডল, ম্যান্টেল, কেন্দ্রমণ্ডল অর্থাৎ কোর। ওকে, তো ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, ক্রাস্ট, ম্যান্টেল, কোর। তো এখানে যদি আমরা পিকচারের সাহায্যে দেখি, এই যে দেখো পৃথিবীর যে বাইরের স্তরটাকে বলা হয় কি? ক্রাস্ট অর্থাৎ ভূত্বক। তারপরে স্তরটাকে বলা হয় মেন্টাল, তারপর স্তরটাকে বলা হয় কোর। তো কোরকে আবার 2 ভাগে ভাগ করেছে, বাইরের দিকের পার্টটাকে আউটার কোর, ভিতরের দিকের পার্টটাকে ইনার কোর। ওকে, মানে যে কি বলা হয়েছে, কোরটাকে কেন্দ্রমণ্ডল, মানে বাইরেরটাকে হলো বহিস্থ কেন্দ্রমণ্ডল, ভিতরেরটা হলো অন্তস্থ কেন্দ্রমণ্ডল। তো বেসিক্যালি আমরা যদি দেখি পৃথিবীর অভ্যন্তর ভাগকে মেনলি কয় ভাগে ভাগ করেছে? 3 ভাগে। কি কি? ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। আবার এই যে 3টা রয়েছে, এই 3টাকে আবার আরো 2টা ভাগে ভাগ করেছে। যেরকম ভূত্বককে 2 ভাগে ভাগ করেছে, একটা মহাদেশীয়, একটা মহাসাগরীয়। গুরুমণ্ডলকে আবার 2 ভাগে ভাগ করেছে, একটা হলো বাইরের দিকের পার্টটা বহিস্থ গুরুমণ্ডল, ভিতরের দিকের পার্টটা অন্তস্থ গুরুমণ্ডল। সেম ভাবে কেন্দ্রমণ্ডলকে 2 ভাগে ভাগ করেছে, বাইরের দিকের পার্টটা বহিস্থ কেন্দ্রমণ্ডল, ভিতরের দিকের পার্টটা হলো অন্তস্থ কেন্দ্রমণ্ডল। তো মেইনলি পৃথিবীর অভ্যন্তর ভাগে 3 ভাগে ভাগ করা হয়েছে, ভূত্বক, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। এইগুলিকে আবার আরো 2টা ভাগে ভাগ করা হয়েছে, যেগুলো আমরা নেক্সট স্লাইডের মধ্যে দেখবো। তো আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এখন আমরা দেখবো ফার্স্ট ওয়ান। কোনটা দেখবো? ফার্স্ট ওয়ান, যে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগে 3টা ভাগে ভাগ করেছে, 3টা ভাগ থেকে প্রথম যে ভাগটা রয়েছে সেটা আমরা দেখব। সেটা হলো ভূত্বক বা ক্রাস্ট। ভূত্বক ও এর গঠনকারী উপাদান সমূহ। যে ভূত্বক ও এর যে গঠনকারী যে উপাদানগুলি রয়েছে সেগুলি আমরা দেখব। পৃথিবী পৃষ্ঠে সর্বাপেক্ষা ওপরে কঠিন শিলা দ্বারা গঠিত যে কঠিন বহিরাবরণ রয়েছে তাকে ভূত্বক বলা হয়। যে পৃথিবীটা রয়েছে, পৃথিবীর এই যে উপরে পাটটা রয়েছে, এখানে কঠিন শিলা দ্বারা, এখানে শিলাগুলি কিরকম থাকে? কঠিন থাকে। এই কঠিন শিলা দ্বারা গঠিত যে কঠিন মানে বহিরাবরণ রয়েছে, কঠিন যে আবরণটা রয়েছে, মানে বাইরে যে আবরণটা রয়েছে, কঠিন বাইরে যে আবরণটা রয়েছে, সেটাকে ভূত্বক বলা হয়। মানে পৃথিবীতে 3টা স্তর রয়েছে, একদম সবচেয়ে উপরে যে স্তরটা রয়েছে সেটা খুব
কঠিন থাকে, মানে কঠিন শিলা দ্বারা গঠিত হয়েছে। আর এই কঠিন শিলা দ্বারা যে গঠিত হয়েছে এখানে মানে কঠিনভাবে কি আবরণটা রয়েছে, বাইরে যে আবরণটা রয়েছে সেটাকে ভূত্বক বা ক্রাস্ট বলা হয়, যেখানে আমরা বসবাস করি। ওকে, এখন দেখবো ভূত্বকের বৈশিষ্ট্য, ভূত্বকের মধ্যে কি কি রয়েছে, যে কত কিলোমিটার রয়েছে, কি কি রয়েছে, সবকিছু আমরা দেখবো। সো ভূত্বককে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত ভূত্বক কি? ভূত্বক হলো পৃথিবীর যে উপরে কঠিন আবরণটা রয়েছে সেটাই হলো ভূত্বক। তো ভূত্বককে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। সেগুলি কি? একটা হলো মহাসাগরীয় ভূত্বক, আরেকটা হলো মহাদেশীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বক কোনটা? দেখো, পৃথিবীর যে উপরে পাটটা, যেখানে আমরা বসবাস করি, যে ল্যান্ডের যে পার্টগুলো রয়েছে সেটা হলো মহাদেশীয় ভূত্বক, আর যে জলের পার্ট, যে সমুদ্র রয়েছে সেই পার্টটা হলো মহাসাগরীয় ভূত্বক। ওকে, তো ভূত্বককে দুই ভাগে ভাগ করি, একটা মহাদেশীয় ভূত্বক, আরেকটা হলো মহাসাগরীয় ভূত্বক। ওকে, মহাসাগরীয় ভূত্বক প্রায় ৫ কিলোমিটার। মহাসাগরীয় ভূত্বকটা প্রায় কত কিলোমিটার? ভূত্বকের যে গভীরটা সেটা প্রায় ৫ কিলোমিটার গভীর। আর মহাদেশীয় ভূত্বক প্রায় ৩৫ কিলোমিটার গভীর। ওকে, ইন অ্যাভারেজ ৩৫ কিলোমিটার গভীর, বা আমরা বলতে পারি ৩৫ থেকে ৫০ কিলোমিটার গভীর আমরা বলতে পারি, ইন অ্যাভারেজ আমরা বলতে পারি। ওকে, তো পরীক্ষাতে যেরকমভাবে কোশ্চেন আসবে যে এক্সাক্ট 35ই থাকতে লাগবে এরকম কিন্তু না। এখানে ধরো 35 to 50 থাকতে পারে, 35 to 40 থাকতে পারে। তো সেটা আমাদের একটু বুঝে আনসার করতে হবে, কারণ এগুলিকে অ্যাভারেজ বলা হয়েছে, তার জন্য এখানে প্রায় দেওয়া হয়েছে। সো এখানে একটা কোশ্চেন আসতে পারে, মহাসাগরীয় আর মহাদেশীয়র মধ্যে এতটা ডিফারেন্স কেন? একটা 35 কিলোমিটার গভীর আর একটা প্রায় 5 কিলোমিটার গভীর, এত ডিফারেন্স কেন? ডিফারেন্সটা এই কারণে, ধরো এই যে ভূত্বকটা রয়েছে, ভূত্বকটা আমরা দুই ভাগে ভাগ করলাম, তো এইটা হলো ধরো ল্যান্ডের পাটা, এটা হলো জলের পাটা। জলের পাটা একটু নিশ্চয়ই নিচে আসবে, অফকোর্স নিচে আসবে। ধরো তোমার বাড়িটা রয়েছে, বাড়ির সামনে একটা পুকুর রয়েছে, তো পুকুরে যে জল মানে জলটার তো উপরে রয়েছে, কিন্তু মাটির লেভেলটা কি এটা কি সমান সমান থাকবে? বাড়ির লেভেল আর পুকুরের লেভেলটা থাকবে না। ধরো বাড়িটা এখানে হলে এখানে ধরো জল আছে, তো মাটিটা কিন্তু নিচে আসবে, মানে কি মাটির যে জায়গাটা যে জলের জায়গাটা রয়েছে সেটা অনেকটাই নিচে থাকে, অনেকটা নিচের দিকে থাকে, তো এটা গভীরতাটা অবভিয়াসলি কম থাকবে। আর মহাসাগরীয় পাটটা কম থাকবে, মহাদেশীয় পাটটা বেশি থাকবে। তো এখানে তার জন্য মানে মহাসাগরীয় যে ভূত্বকের পাটটা সেটার যে গভীরতাটা বেশি, তো এটা প্রায় 35 কিলোমিটার গভীর। কিন্তু মহাসাগরীয় ভূত্বকটা গভীরতাটা অনেকটাই কম থাকে, এটা হলো প্রায় 5 কিলোমিটার গভীর। আর এই জন্য এটা একটা কিন্তু কারণ যে মানে যেখানে দেখবে সমুদ্রের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেখানে কিন্তু ভূমিকম্পের প্রভাবটা বেশি দেখা যায়। কারণ ভূমিকম্পটা কোথায় সৃষ্টি হয়? ভূমিকম্পটা সৃষ্টি হয় পৃথিবীর গর্ভে, মানে পৃথিবীর অভ্যন্তরে ভিতরে সৃষ্টি হয়। তো যখন পৃথিবী ভূমিকম্প সৃষ্টি হয় বা অগ্নুৎপাত, এগুলি দেখবে যখন প্রভাবটা পড়ে, এখানে ধরো সৃষ্টি হলো, তো এখান থেকে পৃথিবী দিয়ে এভাবে বের হলো, এখানে প্রভাবটা পড়লো। তো যেই জায়গাতে উইকনেস রয়েছে, উইকনেস কোন জায়গাতে থাকবে? জলের জায়গা, জলের জায়গাগুলি মাটিগুলো নরম থাকে, মাটিগুলো ভিজা থাকে, নরম থাকে, উইক থাকে, আর এটা ডিস্টেন্সটাও কম, গভীরতাটা কম। তো ওই জায়গার মধ্যে দেখবে জলের আশেপাশের জায়গাগুলির মধ্যে দেখবে জলটা কি হয়, গভীরতাটা মানে কম থাকাতে ওইখানে প্রভাবটা বেশি পড়ে। তার জন্য এটা একটা কিন্তু একটা কারণ। যেরকম জাপানে আমাদের ভূমিকম্প এত বেশি কেন হয়? কারণ এটা হলো সমুদ্রের একদম কাছাকাছি জায়গায়, সমুদ্রের কাছাকাছি জায়গাতে থাকাতে, এরকম একটা জায়গাতে রয়েছে, তোমরা ওয়ার্ল্ড ম্যাপটা দেখবে তাহলেই বুঝতে পারবে। এরকম একটা জায়গাতে রয়েছে, জলের কাছাকাছি জায়গাতে থাকাতে ওইখানে যে প্রভাবটা বেশি পড়ে, যে ভূমিকম্প সৃষ্টি হলে ওইটা একটা ইজি টার্গেট, মানে উইকনেস থাকে, তো মাটিটা নরম থাকে, তো তার জন্য ওই জায়গাতে প্রভাবটা বেশি দেখা যায়। ওকে, সো ভূত্বকে যে দুই ভাগে ভাগ করলাম, মহাদেশীয় আর মহাসাগরীয় যে ডিস্টেন্সটা, ধরো এখানে মেন্টাল রয়েছে, তারপরে এই পাটটা ধরো ভূত্বক রয়েছে, এই যে পাটটা ভূত্বক রয়েছে, মহাসাগরীয় পাটটার ডিস্টেন্সটা অনেকটা কম থাকে। কম থাকাতে ওইখানে কি হয়, ওইখানে যে ভূমিকম্প বা আগ্নেয়গিরি এইসবের প্রভাবটা বেশি দেখা যায়, কারণ ওইখানে মাটিটা নরম থাকে, উইকনেস থাকে, তো ইজিলি টার্গেট হয়, তার জন্য ইজিলি এটা বেরিয়ে যেতে পারে, যে ধরো লাভা বলো বা ধরো ভূমিকম্পের প্রভাবটা বলো, তার জন্য এটা ইজি টার্গেট থাকে, আর এটা ডিস্টেন্সটাও কম, তার জন্য এটা ডিস্টেন্সটা প্রায় 5 কিলোমিটার। আর অন্যদিকে মহাসাগরীয় ভূত্বকের যে পাটটা রয়েছে সেখানে গভীরতাটা অনেকটাই বেশি থাকে, তার জন্য এরকম যে ভূমিকম্প বা আগ্নেয়গিরিগুলির প্রভাবটা কিছুটা কম না, মানে তুলনামূলক কম থাকে, মহাসাগরীয় তুলনায় এখানে কম থাকে, এটা ডিস্টেন্সটা অনেকটা বেশি। তো এই বেশি থাকাতে এই জায়গাটা কি হয়, মানে এই জায়গাটা একটু স্ট্রং পয়েন্ট থাকে, তার জন্য এই প্রভাবটা একটু কম দেখায়। সো এই জায়গাটা হলো মহাসাগরীয় ভূত্বক, এটার যে গভীরতাটা সেটা প্রায় 35 কিলোমিটার। ওকে,
তারপর ভূত্বকের ঘনত্ব কত 2.65 টু 2.9 গ্রাম পার সেন্টিমিটার। এটা তোমাদেরকে শিখতে লাগবে। তো আশা করি তোমরা এই পার্টটা ভালোভাবে বুঝতে পেরেছো। ভূত্বকটা কি? ভূত্বক হলো পৃথিবী যে একদম উপরের স্তরটা রয়েছে তার শক্ত কঠিন আবরণটাকে বলা হয় ভূত্বক। ভূত্বককে দুই ভাগে ভাগ করলো, মহাসাগরীয় আর মহাদেশীয়। জলের যে পার্টটা রয়েছে সেটা মহাসাগরীয়, আর ল্যান্ডের পার্টটা হলো মহাদেশীয়। মহাসাগরীয় হলো প্রায় 5 কিলোমিটার গভীর, আর মহাদেশীয় ভূত্বক হলো প্রায় 35 কিলোমিটার গভীর। ওকে, আর কেন ডিফারেন্স রয়েছে আর কোন পার্টটাতে বেশি প্রভাব দেখা যায় ভূমিকম্পের, আগ্নেয়গিরি, সেটাও আশা করি বুঝতে পেরেছো। তো এখন আমরা দেখে নেব ভূত্বকের আরও কিছু বৈশিষ্ট্য, খুব ইম্পর্টেন্ট। মহাসাগরীয় ভূত্বক প্রধানত সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত। মহাদেশীয় যে ভূত্বকটা, মানে ভূত্বককে তো দুই ভাগে ভাগ করলাম, মহাদেশীয় মহাসাগরীয়। এই দুইটার মধ্যে কিছু যে রাসায়নিক উপাদান রয়েছে, কি রয়েছে? প্রথমে মহাদেশীয় ভূত্বক। মহাদেশীয় ভূত্বকের মধ্যে সিলিকা এবং অ্যালুমিনিয়াম। সিলিকা মিন্স এই যে SI সিলিকা, আর AL হলো অ্যালুমিনিয়াম, মানে সিয়াল, এটাকে আমরা সিয়াল বলতে পারি। তো সিলিকা এবং অ্যালুমিনিয়াম দিয়ে গঠিত মহাদেশীয় ভূত্বকটা। কি দিয়ে? মহাদেশীয় ভূত্বকের মধ্যে কি রাসায়নিক ধর্ম রয়েছে? সিলিকা রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে। SI অর্থাৎ সিলিকা, AL অর্থাৎ অ্যালুমিনিয়াম, তাই একে কি বলা হয়? সিয়াল বলা হয়। যদি বলা হয় সিয়াল, কোনটাকে বলা হয়? মহাদেশীয় ভূত্বককে সিয়াল বলা হয়। ওকে, মহাদেশীয় ভূত্বককে সিয়াল বলা হয়। নেক্সট, মহাসাগরীয় ভূত্বক। মহাসাগরীয় ভূত্বকের মধ্যে প্রধানত সিলিকা এবং ম্যাগনেসিয়াম রয়েছে। সিলিকা হলো SI সিলিকা, আর MA অর্থাৎ ম্যাগনেসিয়াম, অর্থাৎ সীমা বলা হয়। ওকে, মহাসাগরীয় ভূত্বকের মধ্যে যে রাসায়নিক ধর্ম রয়েছে সেটা হলো সিলিকা এবং ম্যাগনেসিয়াম, তাই একে সীমা বলা হয়। তো মহাদেশীয় ভূত্বককে সিয়াল, মহাসাগরীয় ভূত্বককে বলা হয় সীমা। ওকে, তো ভূত্বকে দুইটা পার্ট রয়েছে, মহাদেশীয় মহাসাগরীয়। মহাদেশীয় পার্টটাকে সিয়াল, মহাসাগরীয় পার্টটাকে সীমা বলা হয়। নেক্সট রয়েছে অশ্বমণ্ডল। অশ্বমণ্ডল মানে হলো লিথোস্ফিয়ার, ও ভূত্বক মানে হলো আর্থের যে ক্রাস্ট রয়েছে সেটা। এখন দুইটার মধ্যে কি ডিফারেন্স রয়েছে দেখো, দুইটাই কিন্তু ভূত্বকের পার্ট, দুইটাই কিন্তু ভূত্বকেরই পার্ট। এই যে ভূত্বকটা কোনটা? পৃথিবীটা, এটা হলো পৃথিবী যে উপরের পার্টটা, কঠিন আবরণটা, এটাই হলো কি ভূত্বক। এখন এই ভূত্বকের মধ্যে যে ভূত্বকের পার্ট, একটা অশ্বমণ্ডল আর একটা হলো ভূত্বকের যে ক্রাস্ট পার্টটা। কোনটা? ভূপৃষ্ঠের উপরিভাগ থেকে ভূ অভ্যন্তরে প্রায় 60 থেকে 100 কিলোমিটার গভীর পর্যন্ত কঠিন স্তরটিকে অশ্বমণ্ডল বলা হয়। অশ্বমণ্ডলের সর্বাপেক্ষা বাইরের স্তর, অর্থাৎ যে স্তরটির উপর আমরা বসবাস করি, তাকে ভূত্বক বলা হয়। ওকে, তো এখানে কি বলা হয়েছে দেখো, ধরো এটা হলো পৃথিবী। ওকে, এটা পৃথিবী, উপরে পাটটা কি? ভূত্বক, কঠিন আবরণটাকে ভূত্বক বলা হয়, আমরা আগের স্লাইডে দেখেছি। এখন ভূপৃষ্ঠে, এই যে ভূপৃষ্ঠটা রয়েছে তার যে উপরের পাটটা রয়েছে, উপরের পাটের মধ্যে ভূ অভ্যন্তরে, মানে উপরের পাট থেকে ভূ অভ্যন্তরে, মানে আমরা যদি পৃথিবীর ভিতরের দিকে যাই তাহলে সেখানে 60 থেকে 100 কিলোমিটার, প্রায় 60 থেকে 100 কিলোমিটার পর্যন্ত যে গভীর, মানে যে জায়গাটা রয়েছে, ধরো এখানে 60 থেকে এখানে 100 কিলোমিটার পর্যন্ত যেই জায়গাটা রয়েছে ওইটাকে বলা হয় অশ্বমণ্ডল। কি বলা হয়? অশ্বমণ্ডল। আর অশ্বমণ্ডলের এক্সাক্ট উপরের জায়গাটা যেটা আমরা দেখেছিলাম কি, যে 5 কিলোমিটার মহাসাগরীয়, আর প্রায় 35 থেকে 50 কিলোমিটার আমরা বলতে পারি যে মহাদেশীয় যে পার্টটা রয়েছে, সেটা কি, মানে যে স্তরে আমরা বসবাস করি সেটা হলো যে ভূত্বক। ওকে, ভূত্বক। ধরো আমি সিম্পল ভাবে বোঝাচ্ছি, এটা কি, যে ভূত্বকটা, এটা হলো ভূত্বক। তো ভূত্বকের যে এই উপরের পার্টটা, মহাদেশীয় মহাসাগরীয় যে পার্টটা, মানে যেখানে আমরা বসবাস করি সেটাকে বলা হয় ভূত্বক। তো যেখানে এই পার্টটা পরে মানে 60 কিলোমিটার, প্রায় 60 কিলোমিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত যেই জায়গাটা রয়েছে, যেই গভীরতাটা রয়েছে, সেটা কি আমরা অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার বলে থাকি। ওকে, তো লিথোস্ফিয়ারের অশ্বমণ্ডল এক্সাক্ট উপরের জায়গাটাই হলো ভূত্বক, যেখানে আমরা বসবাস করি। আর এই সবটা মিলিয়ে কি হয়ে থাকে? সবটা মিলিয়ে ক্রাস্ট হয়ে থাকে। আর এই পার্টটার পরে, মানে পৃথিবীর অভ্যন্তরের দিকে গেলে এই পার্টটা পরে শুরু হয় ম্যান্টেল, তারপর কেন্দ্রমণ্ডল। তো এইগুলি আমরা পরের স্লাইডেই দেখবো। ওকে, সো ভূত্বকে অক্সিজেনের উপাদানটি পরিমাণ সবচেয়ে বেশি। তো ভূত্বকে কোন উপাদানটি সবচেয়ে বেশি? অক্সিজেনের উপাদানটি সবচেয়ে বেশি। অশ্বমণ্ডলের উপরে কঠিন আবরণকে ভূত্বক বলা হয়। যে অশ্বমণ্ডলের উপরের এক্সাক্ট যে কঠিন আবরণটা রয়েছে সেটাকে ভূত্বক বলা হয়। অশ্বমণ্ডল কতটুক? প্রায় 60 থেকে 100 কিলোমিটার গভীর, তার এক্সাক্ট উপরে যেখানে আমরা বসবাস করি সেটাকে বলা হয় ভূত্বক। নেক্সট রয়েছে গুরুমণ্ডল। এখন আমরা দেখব গুরুমণ্ডল বা ম্যান্টেল, যে 2 নম্বর স্তরটা রয়েছে। প্রথমে আমরা ভূত্বকটা ডিটেলসে দেখে নিয়েছি, ভূত্বক কি, তার বৈশিষ্ট্য কি, সেইগুলিকে কি কি বলা হয় সবটাই দেখলাম। এখন আমরা দেখব 2 নম্বর গুরুমণ্ডল অর্থাৎ ম্যান্টেল।
ভূত্বকের নিচে এবং কেন্দ্রমণ্ডলের উপরে যেই স্তরটি অবস্থিত, যে ভূত্বকের নিচে, যে ভূত্বক কোনটা, এই যে ধর এটা পৃথিবী, এই যে এটা ভূত্বক, ভূত্বকের যে নিচের পার্টটা এবং কেন্দ্রমণ্ডল রয়েছে, কেন্দ্রমণ্ডলের উপরে পার্টটা মানে মিডলে যে পার্টটা রয়েছে, এই মিডলের পার্টটাকে বলা হয় কি গুরুমণ্ডল বা মেন্টাল, গুরুমণ্ডল বা মেন্টাল। এখন দেখে নেব তার বৈশিষ্ট্য, তার যে বিস্তারটা কতটুকু, গুরুমণ্ডলের বিস্তারটা কতটুকু, কত কিলোমিটার পর্যন্ত মানে এটা বিস্তৃত হয়ে রয়েছে। ভূ অভ্যন্তরে গড় বিস্তার প্রায় 100 থেকে 2900 কিলোমিটার। কত? 100 থেকে প্রায় 2900 কিলোমিটার। কারণ আগেটা কি ছিল, ধরো এইটা হলো পৃথিবী, ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। তো এটা হলো পৃথিবীটা, উপরে কঠিন আবরণটাকে কি বলা হয়? ভূত্বক। আগের স্লাইডে দেখেছি ভূত্বক, যেখানে আমরা বসবাস করি, মহাদেশীয় মহাসাগরীয় পাড়টা, সেটা হলো ভূত্বক। তারপরে আসবে অশ্বমণ্ডল। কত? অশ্বমণ্ডল হলো প্রায় 60 থেকে 100 কিলোমিটার পর্যন্ত ছিল অশ্বমণ্ডল, মানে লিথোস্ফিয়ার। তারপরের যে পার্টটা মানে ভূত্বকের পরে, ভূত্বকের নিচের দিকে পার্টটাতে গেলে, নিচের দিকে পার্টটাতে যদি যায়, কেন্দ্রমণ্ডলের উপরে পার্টটাতে যদি মানে এই মিডলে যে জায়গাটা রয়েছে, এই মিডলের জায়গাটাই হলো গুরুমণ্ডল। আর এই গুরুমণ্ডলের বিস্তারটা হলো প্রায়, যেখানে অশ্বমণ্ডল শেষ হয় মানে ভূত্বকের পার্টটা শেষ হয়, সেখান থেকে শুরু হয় যে প্রায় 100 থেকে 29 কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা রয়েছে, সেটাকেই বলা হয় মেন্টাল। মানে এই জায়গাটা আমরা বলতে পারি কত? 100 থেকে 29 কিলোমিটার পর্যন্ত গভীর। আর এইটাই হলো গুরুমণ্ডল। এখন গুরুমণ্ডলকে যেহেতু দুইটা ভাগে ভাগ করা হয়েছে, কি কি ভাবে? একটা বাইরের দিকে, একটা ভিতরের দিকে। বাইরের দিকে এটা ঊর্ধ্ব গুরুমণ্ডল বা বহিস্থ গুরুমণ্ডল, ভিতরের দিকে এটা হলো অন্তস্থ গুরুমণ্ডল বা কি বলা হবে যে মানে ইনার মেন্টাল। তো গঠন অনুসারে ঊর্ধ্ব গুরুমণ্ডল মানে বাইরের দিকের পার্টটা 100 থেকে 700 কিলোমিটার পর্যন্ত, আর নিম্ন গুরুমণ্ডলটা হলো প্রায় 700 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত। যেরকম দেখো, ভূত্বক, তারপরে আসলো এটা মেন্টাল, তারপরে আসলো কেন্দ্রমণ্ডল। তো আমরা এখন পড়ছি কোন পার্টটা? এই যে এই পার্টটা আমরা পড়ছি। তো এই পার্টটা প্রায় কতটুক? এটা হলো প্রায় 100 থেকে 2900 কিলোমিটার, 100 থেকে 2900 কিলোমিটার। এখন এটার মধ্যে যেহেতু আমরা দুইটা ভাগে ভাগ করলাম, কি পার্ট করলাম? একটা ঊর্ধ্ব গুরুমণ্ডল আর একটা হলো নিম্ন গুরুমণ্ডল, মানে আউটার মেন্টাল আর ইনার মেন্টাল আমরা বলতে পারি। তো যেহেতু দুইটা ভাগে ভাগ করলাম, প্রথম পার্টটা আসবে কত? মানে 100 থেকে প্রায় 700 কিলোমিটার পর্যন্ত হলো এই যে বাইরের দিকের পার্টটা, 100 থেকে 700, আর 700 থেকে 29 হলো এই যে ভিতরের দিকের পার্টটা। ওকে, তো মানে ঊর্ধ্ব গুরুমণ্ডল হলো প্রায় কত কিলোমিটার? 100 থেকে 700 কিলোমিটার, আর নিম্ন গুরুমণ্ডল হলো প্রায় 700 থেকে 2900 কিলোমিটার। ওকে, বাইরের দিকের জায়গাটা হলো এইটা 100 থেকে 700 কিলোমিটার, ভিতরের দিকেরটা হলো 700 থেকে 2900 কিলোমিটার, আর সবটা মিলে কত হয়? 100 থেকে 2900 কিলোমিটার। এরপর দেখো গুরুমণ্ডলের গভীরতা কত? গুরুমণ্ডলের গভীরতা প্রায় 2900 কিলোমিটার, যেটা এখনই দেখলাম, তার গভীরতাটা প্রায় 2900 কিলোমিটার। আর এখানে মানে গুরুমণ্ডলে অপেক্ষাকৃত ভারী খনিজ যেমন লোহা, নিকেল, সিলিকা, ম্যাগনেসিয়াম প্রভৃতি পাওয়া যায়। তো এখানে যে কি কি খনিজ পাওয়া যায়? লোহা পাওয়া যায়, নিকেল পাওয়া যায়, সিলিকা, ম্যাগনেসিয়াম, এই ধরনের অপেক্ষাকৃত ভারী ভারী খনিজ পাওয়া যায় গুরুমণ্ডলে। গুরুমণ্ডলে তাপমাত্রা প্রায় 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড, যে গুরুমণ্ডলের তাপমাত্রা প্রায় কত? 2000 ডিগ্রি থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমরা পৃথিবীর যত অভ্যন্তরে দিকে যাব, তত বেশি তাপমাত্রা বাড়তে থাকবে। তাপমাত্রা বাড়লে কি হবে? গরমটাও বাড়তে থাকবে। নেক্সট রয়েছে কেন্দ্রমণ্ডল। এখন আমরা কি দেখব? কেন্দ্রমণ্ডল বা কোর দেখে নেব। সো এই যে 3 নম্বর স্তরটা রয়েছে, একদম ভিতরের যে স্তরটা রয়েছে সেটা এরকম, এটা হলো প্রথমটা ভূত্বক, তারপরটা আসবে কি গুরুমণ্ডল, তারপরে একদম ভিতরেটা আসবে কি কেন্দ্রমণ্ডল। এই পার্টটা হলো কেন্দ্রমণ্ডল। ওকে, কোর। কেন্দ্রমণ্ডল গুরুমণ্ডলের ঠিক নিচে, মানে গুরুমণ্ডলের একদম নিচে যে স্তর পৃথিবী মানে পৃথিবীর কেন্দ্র রয়েছে, পৃথিবীর কেন্দ্র পর্যন্ত বিস্তৃত, তাকে কেন্দ্রমণ্ডল বলে। মানে গুরুমণ্ডলের নিচে মানে মেন্টালের পরের যে পার্টটা, নিচের যে পার্টটা একদম কেন্দ্র পর্যন্ত যে জায়গাটা রয়েছে, সেটাকে বলা হয় কেন্দ্রমণ্ডল বা কোর। এখন তার বৈশিষ্ট্য, প্রথমে তার বিস্তার দেখে নেব, মানে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। ভূ অভ্যন্তরে গড় বিস্তার প্রায় 2900 থেকে 6371 কিলোমিটার। ভূ অভ্যন্তরে কত কিলোমিটার? প্রায় 2900 থেকে 6371 কিলোমিটার। ওকে, তো প্রথমে কি ছিল? ভূত্বকটা ছিল। ভূত্বকের মহাদেশীয় বা মহাসাগরীয় পাড়টা কত ছিল? প্রায় 35 থেকে 50 কিলোমিটার পর্যন্ত। তারপর 60 থেকে 100 কিলোমিটার পর্যন্ত অসমণ্ডল বা মানে যেটা কিসের? ক্রাস্টেরই পার্ট। ক্রাস্টের পরে স্তরটা আসলো কি? মেন্টাল মানে গুরুমণ্ডল। গুরুমণ্ডল কত? গুরুমণ্ডল হলো প্রায় 100 থেকে
2900 কিলোমিটার পর্যন্ত। তার মধ্যে দেখি একটা হলো বহিস্থ আর একটা হলো অধ্যস্থ, মানে ঊর্ধ্ব আর যে নিম্ন গুরুমণ্ডল, সেটা কত সেটা আমরা দেখলাম। তারপর যখন 2900 শেষ হয়, মানে মেন্টালটা শেষ হয়, মেন্টালের পরে শুরু হয় কি কেন্দ্রমণ্ডল, একদম কেন্দ্র পর্যন্ত। ওই জায়গাটা হলো 2900 থেকে 6371 কিলোমিটার পর্যন্ত। এখন কেন্দ্রমণ্ডলকে আবার দুই ভাগে ভাগ করেছে। কি কি সেগুলি? একটা হলো বহিঃকেন্দ্রমণ্ডল, আরেকটা হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। বহিঃকেন্দ্রমণ্ডলের যে বিস্তারটা হলো এটা হবে 2900 কিলোমিটার থেকে 4300 কিলোমিটার, আর অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল হবে 4300 থেকে 6371 কিলোমিটার। ওকে, তো আমরা কেন্দ্রমণ্ডলকে দুই ভাগে ভাগ করেছি, একটা হলো বহিস্থ, মানে বাইরের দিকের পার্টটা বহিস্থ, ভিতরের দিকের পার্টটা অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল। তো সবটা যেহেতু 2900 থেকে 6371 কিলোমিটার, তো দুই ভাগে যেহেতু ভাগ করলাম, বাইরের দিকের পার্টটা হবে 2900 থেকে 43 কিলোমিটার, আর ভিতরের দিকের পার্টটা হবে যে অন্তঃকেন্দ্রমণ্ডল হবে 4300 থেকে 6371 কিলোমিটার। নেক্সট রয়েছে কেন্দ্রমণ্ডলের গভীরতা 4300 কিলোমিটার। যে কেন্দ্রমণ্ডলের যে গভীরতাটা সেটা প্রায় 4300 কিলোমিটার। এই মণ্ডলে অর্থাৎ কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা 4000 ডিগ্রি থেকে 10,000 ডিগ্রি সেন্টিগ্রেড। যে কেন্দ্রমণ্ডলের তাপমাত্রা কত? 4000 ডিগ্রি থেকে 10,000 ডিগ্রি সেন্টিগ্রেড। কেন্দ্রমণ্ডলে নিকেল ও লোহা দিয়ে গঠিত। যে কেন্দ্রমণ্ডল নিকেল ও লোহা দিয়ে গঠিত, তাই একে নিফে বলা হয়। অর্থাৎ Ni নিকেল, Fe হলো ফসফরাস অর্থাৎ লোহা। আর কেন্দ্রমণ্ডল কি কি দিয়ে গঠিত? নিকেল ও লোহা দ্বারা গঠিত। নেক্সট রয়েছে, এখন আমরা দেখে নেব খুবই ইম্পর্টেন্ট বিযুক্তি তল বা বিযুক্তি রেখা, কিংবা এগুলিকে ডিসকন্টিনিউটিও বলা হয়। খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু পরীক্ষাতে কোশ্চেন আসতে দেখা যায়। এগুলি কি? দেখো, পৃথিবীতে যেহেতু এটা পেঁয়াজের মতো খোলসাকৃতি রয়েছে, পৃথিবীর অভ্যন্তর স্তরটা মানে একটার পর একটা স্তর রয়েছে। যেরকম প্রথমটা ভূত্বক, তারপরটা হলো এটা কি ম্যান্টেল, তারপরটা কি রয়েছে কেন্দ্রমণ্ডল অর্থাৎ কোর রয়েছে, আর একদম কেন্দ্র পর্যন্ত বিস্তৃত। তো এক একটা স্তর রয়েছে। তো এক একটা স্তর যেহেতু রয়েছে, এই স্তরগুলির মধ্যে ট্রানজিশন পজিশন আছে। ধরো এটা একটা নদী, ওকে, এটা একটা নদী, তো এখানে জল আছে। তো এখানে জল আর এখানে হলো মাটির পাটটা। তো এই যে জলের পাটটা, এটা কি এরকম হবে, এখানে এক্সাক্ট জলের পাটটা এখানে শেষ হয়েছে, এখানে মাটি শুরু হয়ে গেছে, এরকম তো না। মানে এই যে মিডলের জায়গাটা একটা ট্রানজিশন পজিশন থাকবে, এখান থেকে জলের কিছু পার্ট থাকবে, মাটির কিছু পার্ট থাকবে। তো এখানে ভিজা মাটি থাকবে, কি থাকে ভিজা, মানে ভিজা মাটি থাকবে, ওয়েট সয়েল থাকবে, মানে এটা একটা ট্রানজিশন পজিশন। ওকে, তো এরকম এক একটা স্তরের মাঝখানে ট্রানজিশন পজিশন আসবে। এরকম না এখানে কেন্দ্রমণ্ডল শেষ হয়েছে, তো এখানে মানে এখানে গুরুমণ্ডল শেষ হয়েছে, এখানে সাথে সাথে কেন্দ্রমণ্ডল শুরু হয়ে যাবে, এরকম না। তো একটা মিডল একটা ট্রানজিশন পজিশন থাকবে, মানে এখানে ধরো গুরুমণ্ডলে কিছু পার্ট, এখানে কেন্দ্রমণ্ডলে কিছু পার্ট, একটা মিক্সড থাকবে। ওকে, ওই যে মিক্সড জায়গাটা একটা ট্রানজিশন পজিশনটা, ওইটা কি এক একটা নাম দেওয়া হয়েছে, ওইটাকে বলা হয়েছে বিযুক্তি তল বা বিযুক্তি রেখা, কিংবা ইংলিশে ডিসকন্টিনিউটিও বলা হয়। তো সেই ডিসকন্টিনিউটিগুলি কি কি রয়েছে সেটা আমরা দেখে নেব। টোটাল বিযুক্তি তল রয়েছে 5টা। কয়টা রয়েছে? 5টা। সবগুলি নামগুলি আমাদেরকে ভালোভাবে মাথায় রাখতে লাগবে, কারণ এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসতে দেখা যায়। সো প্রথমেই দেখে নেব কি কনরাড বিযুক্তি রেখা। কনরাড বিযুক্তি রেখা কোনটাকে বলা হয়? সিয়াল এবং সীমার মধ্যে। সিয়াল এবং সীমা কোথায় রয়েছে? সিয়াল এবং সীমা রয়েছে মহাসাগরীয় আর মহাদেশীয় যে মাঝখানের জায়গাটা, মানে ভূত্বক। এই যে ধরো এটা হলো উপরে পাটটা কি ভূত্বক, ভূত্বকের আমরা কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে। একটা হলো মহাদেশীয়, একটা হলো মহাসাগরীয় পাটটা। তো মহাদেশীয় পাটটা হলো সিয়াল, সিয়াল মানে কি সিলিকা এবং অ্যালুমিনিয়াম, আর সীমা হলো সিলিকা এবং ম্যাগনেসিয়াম। এটা হলো কি সিয়াল SiAl, আর এটা হলো সীমা SiMa, মানে সিলিকা এবং ম্যাগনেসিয়াম। তো এই যে সিয়াল আর সীমার মাঝখানে একটা ট্রানজিশন পজিশন রয়েছে। ওই ট্রানজিশন পজিশনের নামটাই হলো, ওই বিযুক্তি তলটার নামই হলো কি কনরাড বিযুক্তি রেখা। এটার নাম কি দিয়েছে? কনরাড বিযুক্তি রেখা। তো কনরাড বিযুক্তি রেখা কোথায় রয়েছে? সিয়াল এবং সীমার মধ্যে যে জায়গাটা সেটা হলো কনরাড বিযুক্তি রেখা, বা এটাকে আমরা এইভাবেও বলতে পারি মহাদেশীয় আর মহাসাগরীয়র মাঝখানে যে জায়গাটা রয়েছে সেটা হলো কনরাড বিযুক্তি রেখা। নেক্সট, মোহরবিসিক বিযুক্তি রেখা। এখন দেখবো 2 নাম্বারটা মোহরবিসিক বিযুক্তি রেখা। এটা কোনটা? ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে। এই যে প্রথমটা হলো ভূত্বক, তারপর হলো গুরুমণ্ডল। তো এই যে ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে যে ট্রানজিশন পজিশনটা রয়েছে, যে বিযুক্তি তলটা রয়েছে, সেটাকে বলা হয় মোহরবিসিক বিযুক্তি রেখা।
তারপর রেপেটটি বিচ্ছিন্নতা বা বিযুক্তি রেখা, যেটাই বলো রেপেটটি। তো রেপেটটিটা কোথায় রয়েছে? অন্তঃগুরুমণ্ডল আর বহিঃগুরুমণ্ডলের মাঝখানে এই দুইটা রয়েছে গুরুমণ্ডল, মানে মেন্টালি রয়েছে। তো মেন্টালকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, বাইরের দিকের পার্টটা হলো বহিঃগুরুমণ্ডল, ভিতরের দিকের পার্টটা হলো অন্তঃগুরুমণ্ডল। এই যে বহিঃগুরুমণ্ডল আর অন্তঃগুরুমণ্ডলের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় রেপেটটি বিচ্ছিন্নতা বা রেপেটটি বিযুক্তি রেখা কিংবা রেপেটটি ডিসকন্টিনিউটি। তো অন্তঃগুরুমণ্ডল আর বহিঃগুরুমণ্ডলের মাঝখানে জায়গাটা হলো রেপেটটি বিযুক্তি রেখা। 4 নম্বরে রয়েছে গুটেনবার্গ বিচ্ছিন্নতা বা গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে প্রথমে ভূত্বক রয়েছে, তারপর কি গুরুমণ্ডল, তারপর কেন্দ্রমণ্ডল। এই গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা বা বিচ্ছিন্নতা বা ডিসকন্টিনিউটি, যেটাই বলো। নেক্সট লেহমান, এটাকে আবার লেহমান, অনেকে লেহমেনও বলে থাকে, বাট মিনিংটা সেমই। লেহমেন বিযুক্তি রেখা হলো বহি কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানে, যে কেন্দ্রমণ্ডলকে দুই ভাগে ভাগ করেছে, বাইরের দিকের পার্টটা বহি কেন্দ্রমণ্ডল, ভিতরের দিকের পার্টটা হলো অন্তঃকেন্দ্রমণ্ডল। তো এই যে বহি কেন্দ্রমণ্ডল আর অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝখানের পার্টটাকে যে ট্রানজিশন পজিশনটা রয়েছে সেটাই হলো লেহমান বা লেহমেন বিযুক্তি রেখা। তো এটা গেল এই 5টা বিযুক্তি রেখা। এখন আমরা সেম জিনিসটা একটা পিকচারের সাহায্যে দেখে নিই। প্রথমেই দেখো এটা হলো কোরের পার্টটা, কি কোর মানে কেন্দ্রমণ্ডল। তারপরে এখানে কি রয়েছে? এখানে রয়েছে গুরুমণ্ডলটা, তারপর এখানে রয়েছে ভূত্বকটা। তো এটা হলো কি? এটা হলো কোর, এটা হলো মেন্টাল, এটা হলো ক্রাস্ট, মানে কেন্দ্রমণ্ডল, গুরুমণ্ডল আর ভূত্বক। এখন প্রথম থেকে আমরা দেখি, এই যে এটা রয়েছে ক্রাস্ট রয়েছে, ভূত্বক রয়েছে, ভূত্বককে কয় ভাগে ভাগ করেছি? 2 ভাগে, মহাদেশীয় আর মহাসাগরীয়। মহাদেশীয় পার্টটা কি? সেটা হলো শিয়াল, আর মহাসাগরীয় পার্টটা হলো সীমা। তো শিয়াল আর সীমা মানে মহাদেশীয় আর মহাসাগরীয় যে পার্টটা রয়েছে সেই মাঝখানে একটা ট্রানজিশন পজিশন রয়েছে, সেটাকে বলা হয় কনরাড ডিসকন্টিনিউটি বা কনরাড বিযুক্তি রেখা। তারপর কি হয়েছে? এই যে ভূত্বক আর মেন্টালের মাঝখানে, মানে যে ভূত্বক রয়েছে আর গুরুমণ্ডল রয়েছে তার মাঝখানেটাকে বলা হয় মোহরুবিসিক বিযুক্তি রেখা বা মোহু ডিসকন্টিনিউটি। তারপর দেখো এটা কি রয়েছে মেন্টালের মধ্যে, আপার মেন্টাল, লোয়ার মেন্টাল, মানে বহিস্থ ঊর্ধ্ব গুরুমণ্ডল বা নিম্ন গুরুমণ্ডল বা বহিস্থ গুরুমণ্ডল বা যে অন্তস্থ গুরুমণ্ডল, যেটাই বলো, তার মাঝখানে জায়গাটা রয়েছে রেপিডটি ডিসকন্টিনিউটি। তারপর মেন্টাল যখন শেষ হয় কোর শুরু হয়, মানে গুরুমণ্ডল শেষ হলে কেন্দ্রমণ্ডল শুরু হয়। তো গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডলের মাঝখানে জায়গাটাকে বলা হয় গুটেনবার্গ বিযুক্তি রেখা। তারপর শুরু হয় কি কোর, মানে কেন্দ্রমণ্ডল আবার 2টা পার্ট, একটা আউটার একটা ইনার। তো আউটার কোর আর ইনার কোরের মাঝখানে যে পজিশনটা রয়েছে সেটা হলো লেহমান ডিসকন্টিনিউটি বা লেহমান বিযুক্তি রেখা। তো এটা গেল 5টা বিযুক্তি রেখা, কনরাড, মোহ, রেপেটি, গুটেনবার্গ, আর একটা হলো লেহমান বিযুক্তি রেখা। তো এই 5টা খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবে, যে কোনটার মাঝখানে রয়েছে সেটা কিন্তু ভালোভাবে দেখে নেবে। নামগুলি কিন্তু একটু চেঞ্জ করে আসতে পারে, যেরকম কিভাবে আসতে পারে দেখো, যেরকম ধরো ভূত্বক আর গুরুমণ্ডলের মধ্যে কোনটা রয়েছে? ভূত্বক আর গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে মোহরুবিসিক বিযুক্তি রেখা। এখন এটা কিন্তু এইভাবেও আসতে পারে যে মহাসাগরীয় আর যে গুরুমণ্ডল এটার মাঝখানে কোনটা রয়েছে, তখন কিন্তু মোহরুবিসিক বিযুক্তি রেখাই আসবে। তো এটা একটু বুঝে অ্যান্সার করতে লাগবে। তো এই 5টাই রয়েছে বিযুক্তি রেখা, এগুলি খুব ভালোভাবে মাথায় ঢুকিয়ে নেবে, পিকচারের সাহায্যে হোক, বারবার ক্লাস দেখে হোক, পড়া মানে যেভাবে তোমাদের সুবিধা সেইভাবেই তোমরা ভালোভাবে দেখবে। খুবই ইম্পর্টেন্ট ক্লাস, আর এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে দেখা যায়। এখন আমরা কিছু কোশ্চেন আনসার দেখে নেব। কোশ্চেন আনসার দেখার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। তোমাদের কারো হার্ড কপি নোটসের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। ওকে, ক্লাস করতে চাইলে ক্লাসও করতে পারো, মক টেস্ট দিতে চাইলে মক টেস্টও দিতে পারো, টেটের রিলেটেড যেটাই প্রয়োজন, স্টাডি মেটেরিয়ালস, ফ্রি মক টেস্ট বা তোমাদের যে পেইড মক টেস্ট রয়েছে কিংবা ক্লাসেস রয়েছে, যেটারই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়ার নাম্বারে। এই নিয়ে বাকি ডিটেলস পরে বলে দিচ্ছি, আগে আমরা ক্লাসটা করে নিই। তো কনসেপ্ট তো দেখে নিলাম, এখন আমরা কোশ্চেন আনসার দেখব। কোশ্চেন আনসারের মধ্যে প্রথমেই রয়েছে ভূত্বকের গড় পুরুত্ব কত কিলোমিটার, যে ভূত্বকটা সেটা কতটুকু মানে পুরুত্ব রয়েছে, সেটা হলো প্রায় 33 কিলোমিটার, বা আমরা বলতে পারি এটাকে মানে 35 কিলোমিটার, এরকম এটাকে অ্যাভারেজ ধরা হয়। এটা কিন্তু এক্সাক্ট বলা যায় না, এরকম তো না যে পৃথিবীর ভিতরে কেউ গিয়ে ফিতা দিয়ে মাপ দিয়েছে এরকম থরি হয়, এরকম কিন্তু হয় না। তো এটা প্রায় অ্যাভারেজ মানে গড় পুরুত্বটা বলা হয়। তো এটা আমরা 33, 35 এরকম আমরা ধরতে পারি। নেক্সট, ভূত্বকের শতকরা 99 ভাগ কয়টি উপাদান দিয়ে গঠিত, যে ভূত্বকের মধ্যে 99 ভাগ কয়টি উপাদান দিয়ে গঠিত? প্রায় 15টি।
ভূত্বকে কোন উপাদানটির পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন। ভূত্বকে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি। তারপর রয়েছে কেন্দ্রমণ্ডলে প্রকৃত ব্যাসার্ধ কত? কেন্দ্রমণ্ডলে প্রকৃত ব্যাসার্ধ হলো 3475 কিলোমিটার। ওকে, প্রকৃত ব্যাসার্ধ 3475 কিলোমিটার। তাহলে এটা ব্যাস কত হবে? ইন্টু 2 দিয়ে দেবে, তাহলে সেটার ব্যাস বেরিয়ে যাবে। নেক্সট, কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান দুইটি কি? কেন্দ্রমণ্ডলের প্রধান দুইটি উপাদান হলো নিকেল আর লোহা। এই যে নিফে, NiFe, নিফে, নিকেল অ্যান্ড ফসফরাস, অর্থাৎ নিকেল এন্ড লোহা। বিজ্ঞানীদের মতে কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব কত? সেটা হবে 10 থেকে প্রায় 15 গ্রাম সেন্টিমিটার কিউব। ওকে, এটা হলো কেন্দ্রমণ্ডলের গড় ঘনত্ব। তারপর গুরুমণ্ডলের প্রধান দুইটি উপাদান কি কি? গুরুমণ্ডলের প্রধান দুইটি উপাদান হলো সিলিকন এন্ড ম্যাগনেসিয়াম। গুরুমণ্ডলের উপাদানগুলি কি অবস্থায় আছে? কর্দমাক্ত। কি অবস্থায় আছে? কর্দমাক্ত। একটু আঠালো টাইপের রয়েছে, এটা গুরুমণ্ডল, এটা সেমি সলিড রয়েছে। কি রয়েছে? সেমি সলিড। গুরুমণ্ডলের উপাদানের গড় ঘনত্ব হলো 8 গ্রাম পার সেন্টিমিটার কিউব। ওকে, এটা প্রায় এটা কিন্তু অ্যাভারেজ বলা হচ্ছে। নেক্সট, গুরুমণ্ডলে পুরুত্ব কত কিলোমিটার? গুরুমণ্ডলে যে পুরুত্বটা সেটা প্রায় যে 2890 কিলোমিটার, বা আমরা এটাকে 2900 বলতে পারি, 2900 কিলোমিটার বলতে পারি, প্রায় 2900 কিলোমিটার আমরা বলতে পারি। অশ্বমণ্ডল প্রায় কত কিলোমিটার গভীর? অশ্বমণ্ডলটা প্রায় যে 40 কিলোমিটার গভীর, যেটা ছিল কত, মানে 60 থেকে প্রায় 100 কিলোমিটার পর্যন্ত ছিল। তো 60 থেকে 100 কিলোমিটার পর্যন্ত থাকলে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত এটা গভীর। অশ্বমণ্ডল কোনটা? যে ভূত্বকে যেখানে আমরা বসবাস করি তার নিচে যে জায়গাটা রয়েছে প্রায় 60 থেকে 100 কিলোমিটার পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেটাকে বলা হয় অশ্বমণ্ডল বা লিথোস্ফিয়ার, আর সেটা প্রায় 40 কিলোমিটার পর্যন্ত গভীর। ভূ অভ্যন্তরে তথ্য আমরা কোন যন্ত্রের সাহায্যে পেয়েছি? যে ভূ অভ্যন্তরের তথ্যটা রয়েছে সেটা আমরা কোন যন্ত্রের সাহায্যে পেয়েছি? ভূকম্পন লিখন যন্ত্রের সাহায্যে পেয়েছি। নেক্সট রয়েছে ভূ অভ্যন্তর কোন দুইটি মণ্ডল দিয়ে গঠিত? গুরুমণ্ডল ও কেন্দ্রমণ্ডল। ভূ অভ্যন্তরে দুইটা মণ্ডল রয়েছে, সেগুলি কি? একটা গুরুমণ্ডল, একটা কেন্দ্রমণ্ডল। আর তার ভূ অভ্যন্তরের উপরের পার্টটা সেটা হবে ভূত্বক, মানে এটা উপরে রয়েছে কিন্তু ভিতরে রয়েছে গুরুমণ্ডল আর কেন্দ্রমণ্ডল। অশ্বমণ্ডলের উপরে কঠিন আবরণকে বলা হয় ভূত্বক। অশ্বমণ্ডলের এক্সাক্ট উপরে কঠিন আবরণটাকে বলা হয় ভূত্বক। ভূত্বক যে উপাদান দিয়ে গঠিত তার নাম হলো শিলা। ভূত্বক যে উপাদান দিয়ে গঠিত তার নাম হলো শিলা। এখন শিলাগুলি কি কি রয়েছে সেটা আমরা নেক্সট ক্লাসের মধ্যে কিন্তু আমরা দেখব। যেরকম পাললিক শিলা রয়েছে, তারপর যেরকম রূপান্তরিত শিলা, আগ্নেয় শিলা, অনেক ধরনের শিলা রয়েছে। এখন কোন শিলা ভূত্বকের মধ্যে রয়েছে সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসেই দেখব। তারপর রয়েছে শিলাকে প্রধানত কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 3টি শ্রেণীতে ভাগ করা যায়। শিলাকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 3টি শ্রেণীতে। সেগুলি কি? যে আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। সেগুলি কোনটাকে কি বলা হয় সেটা আমরা নেক্সট ক্লাসেই দেখব। কোনটি থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়? লাভা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। লাভা কোথায় থাকে? পৃথিবীর অভ্যন্তরে, পৃথিবীর যে ভূগর্ভে লাভা থাকে। যে ধরো এটা হলো পৃথিবীর যে ভিতরে এখানে লাভা থাকে, লাভাগুলি কি হয়? লাভাগুলি বাইরে বেরোয় এগুলিকে আগ্নেয় শিলায় পরিণত হয়। তো কোনটি থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়? লাভা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। আর বাকি আগ্নেয় শিলা বা এই যে পাললিক শিলা হয়, তারপর রূপান্তরিত শিলা, তারপর আগ্নেয় শিলা হচ্ছে, সবটাই আমরা দেখবো। জাস্ট একটু ধৈর্য ধরো, নেক্সট ক্লাসে আমরা এগুলি করবো। এনিওয়ে এখানে জাস্ট এতটুকু মাথায় রাখো, কোনটি থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়? লাভা থেকে আগ্নেয় শিলা সৃষ্টি হয়। কোনটি পাললিক শিলা? চুনাপাথর হলো এক ধরনের পাললিক শিলা। কোন পাললিক শিলার যে বৈশিষ্ট্য? স্তরীভূত শিলা। পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। রূপান্তরিত শিলার অপর নাম পরিবর্তিত শিলা। এখানে আমি এগুলি এক্সপ্লেন করছি না, জাস্ট বিকজ নেক্সট ক্লাসে এগুলি আমি এক্সপ্লেন করব। তারপর আরো কিছু কোশ্চেন রয়েছে, দেখো। রূপান্তরিত শিলা সৃষ্টির কারণ ভূ অভ্যন্তরে চাপ ও চাপ। মার্বেল হলো রূপান্তরিত শিলা। মূল পাললিক শিলা রূপান্তরিত হয় কোন শিলায় পরিণত হয়? স্ল্যাট। ওকে, সো ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাসের কনসেপ্ট উইথ কোশ্চেন আনসার। আশা করি তোমাদের ভালো লেগেছে, তোমাদের কাছে এই ক্লাসটা হেল্পফুল লেগেছে। সো তোমাদের যদি কারোর একদম নিউ আপডেটেড ভার্সনের নোটস প্রয়োজন হয়, আমাদের এখানে নোটসটা রেডি করা আছে, তোমরা সেটা নিতে চাইলে নিতে পারো। এই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করে বাকি ডিটেলসটা জেনে নিতে পারো। তবে আমাদের এখান থেকে যারাই হার্ড কপির নোটসটা নেবে তাদের জন্য থাকবে স্পেশাল অনলাইন মক টেস্ট দেওয়ার সুযোগ, যেটা সম্পূর্ণ তোমরা ফ্রিতেই পাবে। কারণ যারা নোটস নেবে তাদের জন্য
মক টেস্ট থাকবে। আর তাছাড়াও যদি তোমরা মক টেস্টের সিরিজ প্রয়োজন হয় সেটাও রয়েছে, সেটা নিতে চাইলে সেটাও তোমরা নিতে পারো। আর যদি চাও ক্লাস করবে ক্লাসও করতে পারো, ক্লাসও অ্যাভেলেবেল রয়েছে। তো টেটের রিলেটেড যেটাই প্রয়োজন, স্টাডি মেটেরিয়ালস হোক, মক টেস্ট হোক কিংবা ক্লাসেস হোক, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। নেক্সট ক্লাস তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।